আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্রথম গ্রেফতার তো আমি হয়েছিলাম। 7-8 জন পুলিশ বেদরভাবে মারধর করেছিল, যার ফলে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার কাছে মনে হয়েছিল এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশের যে কূপ ছিল, এই কূপটা আমার উপরেই ছাড়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের পুরো ইমার্জেন্সি রুমটা একটা রক্তবন্যায় পরিণত হয়েছিল। কারাগারে যে ঝাড়ু দেয়, তিনি দৌড়ে এসে আমাকে বলছিলেন যে ভাই, শেখ হাসিনা পালাইছে। জুলাই তালিকায় যে আমি রাষ্ট্রীয় সুবিধা নিব, এটা আমার কাছে কখনো মনে হয়নি। বড় বড় নেতা দাবি করছেন, নেতা বনে গেছেন, তাদেরকে কোনোদিন দেখিও নাই। তারা তাহলে জিনের মতো আমাদের সাথে ছিল। আমাদের তো আর আধ্যাত্মিক শক্তি নেই যে তাদেরকে আমরা অনুধাবন করব। 16 তারিখ রংপুরে আবু সাইদকে দুপুরে হত্যা করা হয়েছে। তারপর বিকালে আমাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হয়েছে। এরপর থেকেই কিন্তু মূলত এই আন্দোলনটি ব্যাপকভাবে তুঙ্গে ওঠে এবং হত্যার পরের দিন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আপনি জানবেন, আমাদের নেতা আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই দিন বিকালেই আমাদের সকল সংগঠন, ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ ও সহযোগী সংগঠন আছে, তাদেরকে এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু তিনি নির্দেশনা প্রদান করেছিলেন। আপনি দেখবেন, আমাদের তখন কিন্তু আমাদের বর্তমান ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তারাও কিন্তু সশরীরে একবারে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের। কিন্তু কোথাও আমরা ছাত্রদল বা আমাদের সাংগঠনিক ব্যানারে আমরা কখনো কিছু করি নাই। 18 তারিখের কথা বলতে গেলে আজকের আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটিতে আমরা দুপুর 2টার দিকে আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে এখানে একটা মিছিল হওয়ার কথা ছিল। একই দিনে কিন্তু আমরা সকালেও একটি মিছিল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে আমরা শান্তিনগর মোড় থেকে ওই দিকে আমরা একটা মিছিল করেছিলাম। তারপর দুপুর 12টায় আমরা এখানে মিছিল নিয়ে বের হলে আমাদের যে সামনে, এখান থেকে আমরা মিছিল শুরু করি। মিছিল শুরু করার পরে ঠিক এই জায়গাটিতে আসার পরে পুলিশ কিন্তু আমাদেরকে পিছন থেকে এসে দাওয়া দেয় এবং আমরাও পাল্টা দেওয়ার এক পর্যায়ে পুলিশের সাথে আমরা টিকতে না পেরে প্রচণ্ড গোলাবারুদ বর্ষণ হয়েছিল। আমরা এক পর্যায়ে পুলিশের হাতে টিকতে না পেরে আমরা মিছিল নিয়ে পিছনে হটার সিদ্ধান্ত নেই। যখন পিছন থেকে পুলিশ দাওয়া দেয়, তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমরা একটু সামনের দিকে যেতেই আমাকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর প্রচণ্ডভাবে মারধর করা হয়েছিল। মারধর করে পুলিশ সামনে থেকে আসা যে পুলিশ আসছিল, ওই পুলিশের হাতেই আমাকে ওই ডিবি পুলিশ হস্তান্তর করে। তার পরবর্তীতে তারা ব্যাপক মারধর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে মতিঝিল থানায় নিয়ে যায়। আমি যতটুকু থানায় যেয়ে জানতে পারি, আমি প্রথম গ্রেফতার হয়েছিলাম ছাত্রদলের। কে গ্রেফতার করে গাড়িতে তোলার পরে আরেকজনকে নিয়ে আসছিল, সে হচ্ছে আমাদের তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা মিনহাজকেও আমার সাথে গ্রেফতার করা হয়। আমরা দুজন একজনকে দেখে আরেকজন, এরকমভাবে আমাদের একটা অ্যাপ্রোচ ছিল যে আমরা একজনকে আরেকজন চিনি না। বিকালের দিকে মতিঝিল সহ মহানগরের যে ছাত্রলীগের নেতারা ছিল, তারা আসছিল। এই সময়টাতে আমরা অনেক ভীত সন্ত্রস্ত ছিলাম। আর আমার 2 পায়ে প্রচণ্ড আঘাত করার কারণে আমার তখন ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু এখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ ছিল না। গ্রেফতারের পর তারা ব্যাপকভাবে 7-8 জন আমাকে মারধর করেছিল। আমার কাছে মনে হয়েছিল এই আন্দোলনের পুরো যে ক্ষোভ, সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশের যে ক্ষোভ ছিল, এই ক্ষোভটা আমার উপরেই মানে ছাড়া হয়েছে। আমার উপরেই এই ক্ষোভটার প্রতিশোধাত্মকমূলক আচরণ করা হয়েছে। এক পর্যায়ে আমি উঠে আর দাঁড়াতে পারছিলাম না। তারপর তারাই আমাকে 2 দিক দিয়ে দরাদরি করে পুলিশ ভ্যানে তোলার পর আমাকে থানায় নেওয়া হয়। থানায় কোনো চিকিৎসার ওইরকম কোনো ব্যবস্থা ছিল না। সারাদিনেই আমি থানায় ছিলাম। পরবর্তীতে তারা সারাদিন তাদের ডিউটি শেষে যখন থানায় ফিরে, ওসি আমাদেরকে দেখতে গেলে উনি তার রুমে আমাদেরকে ডাকে এবং আমাকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজের চিত্রটা এত ভয়াবহ ছিল, ঢাকা মেডিকেল কলেজের পুরো ইমার্জেন্সি রুমটা একটা রক্তবন্যায় পরিণত হয়েছিল। এইখানে অনেকেরই আমি দেখতে পেয়েছিলাম, অনেকেরই হাত নাই, অনেকেরই পা নাই, অনেকেরই পেট একবারে কেটে ফেলা হয়েছে, অনেকের এই পঙ্গুত্ব বরণ, এই টাইপের, মানে সবাই আমার চেয়ে গুরুতর আহত ছিল। তো এইখানে আমাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরবর্তীতে আবার থানায় ফেরানো হয়। তারপরের দিন সকালে আমাকে কারাগারে প্রেরণ করে। কারাগারে প্রেরণ করলে আদালত আমাকে আমার জামিন না দিয়ে চিকিৎসা দিবে বা মেডিকেল অ্যাটাচ করে আমাকে কারাগারে প্রেরণ করে।
কারাগারে নেওয়ার জন্য যখন আমাকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন আমি এখানে আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি এবং আমাদের মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ভাই সহ আমি এখানে পরিচিত অনেককেই পাই। তার পরবর্তীতে আমাদেরকে কারাগারে নেওয়া হয়। কারাগারের যে প্রথম যখন এন্ট্রি রুম থাকে এই রুমের মধ্যে আমাদেরকে আলাদা করা হয়, অন্যান্য বন্দীদের চাইতে আমাদেরকে আলাদা করা হয়। আলাদা করার পর আমাদেরকে বলা হয় যে যারা বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী তাদেরকে আমরা আলাদা বিল্ডিংয়ে রাখবো। সম্ভবত আমরা ওই দিন 17 জন ছিলাম, 17 জনকে আমাদেরকে 17টা রুমে আমাদেরকে রাখা হয়েছিল প্রথম রাত, এবং এটা ওয়ান কাইন্ড অফ আইসোলেটেড করা হয়েছিল আমাদেরকে। তার পরবর্তীতে আস্তে আস্তে যখন আন্দোলন বেগবান হয়, আমরা তো ভিতরে থাকাই, তো আমরা আর কোনো কিছু বাইরের কোনো কিছু বলার বা খবর পাওয়ার কোনো স্কোপ ছিল না। আগস্টের 4 তারিখে আমরা খবর পেয়েছিলাম যে শেখ হাসিনা পালানোর পথ খুঁজছে। তো আমাদের কাছে স্বাভাবিকভাবে এটাও কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না, যেহেতু সেনাপ্রধান থেকে সব রাষ্ট্রপতি সবাই তার নিজের রিক্রুট এবং নিজের অফিসার ছিল। 5ই আগস্ট সকালে যখন কারারক্ষীদের ডিউটি চেঞ্জ হয় 10টা-11টার দিকে, তাদের সাধারণত ডিউটি চেঞ্জ হয়, তখন আমরা জানতে পারি দুপুরের দিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমরা এইখান থেকেই একটা মেসেজ পেয়েছিলাম হয়তো আজকে কিছু একটা হতে যাচ্ছে। পরবর্তীতে দুপুর 2টার দিকে আমরা যখন দুপুরের খাবার খাচ্ছিলাম, এই সময়ে কারাগারে যে ঝাড়ু দেয় একজন বন্দী, তিনি দৌড়ে এসে আমাকে বলছিলেন যে ভাই শেখ হাসিনা পালাইছে। তো শেখ হাসিনা পালাইছে আমরা প্রথম তো আর বিশ্বাস হওয়ার মতো কিছু না। তো জিজ্ঞাসা করলাম যে কই শুনেছো বা কই পাইছো যে শেখ হাসিনা পালাইছে। পরে ও বলতেছিল যে আমার ওয়ার্ডে যে রুম, আমার রুমের মধ্যে বিটিভি আছে, ওই বিটিভির স্ক্লোরের মধ্যে আমি দেখে এসেছি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালাচ্ছে। এই ধরনের কোনো নিউজ হয়তো বা সে দেখে আমাদেরকে জানায়। তারপরেই একে একে আমাদের যে সহযোদ্ধারা বিভিন্ন রুমে ছিল তারাও বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমাদেরকে জেলখানা থেকে সবাইকে একত্রিত করা হয়। আমাদের রুমগুলো কিন্তু 24 ঘন্টায় লক আপ থাকতো, আমাদের রুমগুলো খুলে দেওয়া হয় এবং আমরা সবাই একত্রে একসাথে হয়ে মাঠে যাই। তখন রিজভী ভাই সব সিনিয়র নেতৃবৃন্দ কারাগারে ছিলেন। আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে সবাই সংক্ষিপ্ত একটি সমাবেশের মতোই হয়েছিল। তার পরবর্তীতে বলা হয়েছে যে আপনারা সবাই শান্ত শৃঙ্খলা থাকবেন। কারাগারেও যে মানুষ আনন্দ উল্লাস করতে পারে, এটা এর আগেও আমি 2বার কারাগারে ছিলাম, আমি এটা কখনো কারো কাছ থেকে শুনিও নাই, নিজে তো দেখিই নাই। তো সন্ধ্যার পর থেকেই আমরা যারা জুলাইয়ের আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলাম সর্বস্তরের মানুষজনের মধ্যে একটি আনন্দ উল্লাস ছিল। তারা তাদের তালাবাটি সারা রাত ওই তালাবাটি বাজিয়ে উল্লাস করেছে, গান করেছে। তার পরবর্তীতে আমরা পরের দিন সকাল থেকে আমাদেরকে প্রথমে জাতীয় নেতৃবৃন্দ এবং পর্যায়ক্রমে আমাদেরকে কারাগার থেকে মুক্ত করা হয়। কারাগার থেকে বের হওয়ার পরে আমি আমার বাসায় আসি এবং পরের দিন আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি পুনরায় আবার আমার ট্রিটমেন্ট শুরু করি। 2-3 দিন পর আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমি আমার ফোন আনতে আমি মতিঝিল থানায় গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মোবাইল যেহেতু আনতে যাব, আমরা একটা ফুলের তোড়া নিয়ে যাই যাতে পুলিশ আমাদের উপর ভরসা করতে পারে। তো আমরা 7-8 জন নেতাকর্মী সহ মতিঝিল থানায় যাই। তো ফুল নিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে তারপর ওসি যখন বুঝতে পেরেছে যে আমরা আসলে এখানে কোনো বিশৃঙ্খলার জন্য আসি নাই বা করবো না, তখন কিন্তু তিনি আমাদের সাথে দেখা করেছেন, তার রুমে আমাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। জুলাই আন্দোলনে আমরা যে আন্দোলনটা করেছি এটা আমাদের একটা আদর্শিক আন্দোলন ছিল। আমরা কিন্তু জুলাইয়ের পরেও আমাদের আদর্শিক রাজনীতি করে আসছি। আমরা জুলাইকে ক্যাশ করে বা জুলাইয়েরকে ক্রেডিট নেওয়ার জন্য কোনো রাজনীতি কখনো করি নাই। বিগত 17 বছরের প্রতিটি আন্দোলনেই আমাদের কাছে জুলাই আন্দোলনের ন্যায়ই ছিল। আমরা আসলে ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নেওয়ার জন্য আন্দোলনে যাই নাই। আন্দোলনটা ছিল আমাদের আদর্শিক জায়গা থেকে অন্যান্য আন্দোলনের কেবলমাত্র একটি ধারাবাহিকতা। আপনি দেখবেন যে ছাত্রদলের নেতাকর্মীরা 24-এর আন্দোলন পরবর্তীতে তারা ঠিকই তাদের পড়ার টেবিলে চলে গেছে সবাই, কিন্তু বিভিন্ন সংগঠন এই জুলাইকে কেন্দ্র করে তারা ক্যাবিনেটে গিয়েছেন, তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় পদ দখল করেছেন। জুলাই পরবর্তীতে জুলাইয়ের আহতদের যে তালিকা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতজন নেতাকর্মী এখানে তালিকাবদ্ধ হয়েছে, আমার কাছে যতটুকু মনে হয়, আবার আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার কখনো মনে হয়নি জুলাই তালিকায় যে আমি রাষ্ট্রীয় সুবিধা নিব, এটা আমার কাছে কখনো মনে হয়নি। আমাদের আন্দোলনটা আমাদের কোনো সুবিধার নেওয়ার জন্য আন্দোলনটা ছিল না। জুলাই যোদ্ধা হিসাবে আমার প্রাপ্তির জায়গা হচ্ছে 24 জুলাইয়ের আগে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি নাই। আমরা এর পরবর্তীতে অনেকে আমাদের ছাত্রত্ব ফিরে পেয়েছে, আমরা এখন পড়াশোনা করছি, পড়ার টেবিলে ফিরে যেতে পারছি। আমি ব্যক্তিগতভাবে নিজেও প্রায় 10 বছর পরে কিছুদিন আগে আমি আমার
LLM শেষ করেছি। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে প্রতি বিপ্লবের একটা প্রতিটি ক্যাম্পাস কেন্দ্রিক একটা প্রতি বিপ্লবের যে একটা রেশারেশি আমাদেরকে ফেস করতে হয়েছে। আমরা কিন্তু খুব সহজেই আমাদের ক্যাম্পাসগুলোতে বা আমাদের হলগুলোতে আমাদের শিক্ষার্থীরা ফেরত যেতে পারেনি। এইখানে একটি ছাত্র রাজনৈতিক সংগঠনের বিভিন্ন এ টিম, বি টিম, গুপ্ত টিম, তারপর হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীর ব্যানার বিভিন্ন নামে তারা যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধুমাত্র ছাত্রদলকে কাউন্টার দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্তকরণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু বিভিন্ন ব্যানারে তারা একই সংগঠনের সদস্যই বিভিন্ন ব্যানারে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আপনি দেখবেন পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে যখন আমাদের ছাত্রদলকে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে ফেস করতে হয়েছে। ছাত্রদলের রাজনীতি করতে যে জীবনে বহুতবার আহত হয়েছে, হামলার শিকার হয়েছি এবং 2019 সালেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক আমরা আহত হয়েছিলাম, হসপিটালাইজড ছিলাম। আজকে যারা 25 সালের পরে যাদেরকে দেখেছি তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য এই করেছে ওই করেছে, এদের আজকে যারা অনেক বড় নেতা নিজেদেরকে মনে করছে, যারা বলে আমাদের সাথে দীর্ঘদিন ছিল, আমরা তো তাদের নামও শুনি নাই। আজকে যারা বড় বড় নেতা দাবি করছে, নেতা বনে গেছেন, তাদেরকে কোনোদিন দেখিও নাই। তারা তাহলে জিনের মতো আমাদের সাথে ছিল। আমাদের তো আর আধ্যাত্মিক শক্তি নেই যে তাদেরকে আমরা অনুধাবন করব।